আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ ইংরেজি প্রস্তুতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ প্যাটার্ন অ্যানালাইসিস, প্রশ্ন অ্যানালাইসিস এবং বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করলে ইংরেজিতে ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা 2021-22 সেশনে আসা মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্ন, ইংরেজি অংশটা সমাধান করব, ব্যাখ্যা জানবো এবং বিগত বছরগুলোতে কিভাবে প্রশ্ন আসতেছে সেটা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। ওকে, প্রথম প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। এই ধরনের প্রশ্ন প্রতি বছরই একটা করে আসে। যেমন মানে জাস্ট অন্য একটা বছর এরকম প্রশ্ন ছিল, দ্য ফ্লাইট arrived shortly or the flight left shortly, এরকম একটা the flight is arriving shortly বা এই টাইপের একটা সেন্টেন্স ছিল, আমার মনে পড়তেছে না। শর্টলিটা কোন পার্টস অফ স্পিচ? স্বাভাবিকভাবে যে the flight is leaving shortly, the flight is leaving shortly মানে ফ্লাইটটা এই মাত্র ছেড়ে যাবে। তো লিভিংটা হচ্ছে আমার ভার্ব, শর্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক একই রকম প্রশ্ন, the teacher has repeated herself twice। এখানে আমার ভার্ব হচ্ছে রিপিট। রিপিট, টিচার তাকে রিপিট করেছিল, তাকে মানে বারবার মানে পুনরায় মানে রিপিট করা, যেটা আমরা বলি যে অধিকবার তাকে রিপিট করেছিল। তো রিপিটটা হচ্ছে আমার ভার্ব। তো যখন আমরা ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, ওয়াই এই চারটা দিয়ে প্রশ্ন করে যখন আমরা উত্তর পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। তো এখানে আমরা দেখি, আমরা হাউ দিয়ে প্রশ্ন করি, রিপিটেড হারসেলফ হাউ, সে টিচার তাকে কিভাবে রিপিট করেছিল, দুইবার রিপিট করেছিল। তার মানে এখানে টুয়াইসটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? টুয়াইসটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমরা জানি অ্যাডভার্বের সম্পর্ক হচ্ছে ভার্বের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডভার্বের সাথে, অন্য যত পার্টস অফ স্পিচ আছে সবগুলোর সাথেই এক্সেপ্ট নাউন আর প্রোনাউন। কারণ কি, নাউন আর প্রোনাউনের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডজেক্টিভের। তো সিম্পল এজ দ্যাট, এখানে দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, এই টুয়াইসটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আনসার অ্যাডভার্ব। তারপর প্রশ্ন দেখি, which of the following sentences contain an incorrect appropriate preposition? আমরা এখানে দেখি চারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্নটা কখনো কখনো এইভাবে আসে যে এটার সাথে কোন প্রিপোজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, এরকম প্রশ্ন আসে। আবার এরকম যে which sentence contain an incorrect appropriate preposition। প্রথম প্রশ্নটা দেখি, he was charged with theft। চার্জের সাথে উইথ বসে, এটা কারেক্ট। he complied with my request, complied with এটাও appropriate correct preposition। clothed with shame she left that place, clothed with shame মানে কি লজ্জা পেয়ে সে এখান থেকে চলে গেল। তারপর দেখি early rising is conducive with health। এই জায়গায় আমাদের একটা ভুল appropriate preposition ব্যবহার করেছি। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমার এইটা হচ্ছে ভুল, যেহেতু আমার ইনকারেক্ট, আমাকে বলতে কোনটা ইনকারেক্ট appropriate preposition। কারণ আমরা জানি কন্ডিউসিভের সাথে আমাদের প্রিপজিশন বসে টু, কন্ডিউসিভ টু, যেমন বেনিফিশিয়াল টু, ইউজফুল টু, মানে এগুলো সবগুলাই আমাদের একটা অর্থ দেয়, সেটা হচ্ছে উপকারী, উপকারী অর্থ প্রদান করে, উপকারী। তাহলে আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হেলথ, স্বাস্থ্যের জন্য উপকারী হচ্ছে আর্লি রাইজিং। তাহলে এটাই হচ্ছে আমার ইনকারেক্ট ইউজ অফ প্রিপজিশন। আনসার হচ্ছে 4। তারপর দেখি সিনোনিম অফ পোলাইট। পোলাইট মানে হলো বিনয়ী, জেন্টেল, যে হচ্ছে যার মধ্যে বিনয় আছে, নম্র স্বভাবের, তাকে আমরা বলি পোলাইট। এটার সিনোনিম আমাকে জিজ্ঞেস করা হয়েছে, সিনোনিম কি হবে? ওকে, আমরা একটু দেখি, অ্যারিচ, কার্টিয়াস, কাইন্ডনেস, ব্রিলিয়ান্ট। এখানে চারটা শব্দ আমার এখানে দেয়া হয়েছে। ওকে, তাহলে আমরা দেখি এখানে অ্যারিচ শব্দটা, যেটা অ্যারিচ শব্দটা এটা সিনোনিমাস না। কার্টিয়াস, কাইন্ডনেস, ব্রিলিয়ান্ট, এর মধ্যে অ্যারিচটা হচ্ছে একটু কি বলে যে একটু ভিন্ন স্বভাবের, উগ্র স্বভাবের, যার মধ্যে একটু উগ্রতা আছে বা নম্রতা কম আছে, সেটা অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কার্টিয়াস মানে হচ্ছে যে বিনয়ী, যার মধ্যে বিনয় আছে, যার মধ্যে কি বলে যে কার্টেসি আমরা যাটাকে বলি, যার মধ্যে বিনয় আছে, তাকে আমরা বলি কার্টিয়াস। আর কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, আমার কোনোটাই আনসার হচ্ছে না কাইন্ডনেস। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে মেধাবী, যেটার সাথে পোলাইটের মিল নাই। তাহলে কার্টিয়াস মানে হচ্ছে বিনয়ী, যার মধ্যে বিনয় আছে, যার মধ্যে কি আছে মানে সহজ কথা যে নম্রতা এবং নম্র স্বভাবের, যাকে আমরা বলি পোলাইট, এবং এটার সিনোনিম হচ্ছে কার্টিয়াস। ওকে, তারপর আমরা দেখি অ্যান্টোনিম অফ ডিসিভ।
ডিসিভ। তো সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছরই এরকম ভাবে প্রশ্ন আসে। ডিসিভ শব্দটা হচ্ছে, ডিসিভ মানে হচ্ছে যে প্রপঞ্চ করা বা প্রতারণা করা বা কাউকে ছল চাতুরি করা, মানে ছল চাতুরি বা প্রতারণা বা প্রপঞ্চ, এই অর্থে আমরা ডিসিভ শব্দটা ব্যবহার করি। এখানে ট্রিক, মিসলিড, চিট, অ্যাডভাইস। তো এটার অ্যান্টোনিম জানতে চাইছে, মানে বিপরীত শব্দ। এখানে দেখি ট্রিক মানে হচ্ছে কোনো কিছু কৌশল করা, মানে ছল চাতুরি বা কলা কৌশল করা, এটাকে আমরা বলি ট্রিক। মিসলিড, মিসলিড মানে হচ্ছে যে মানে ভুল পথে পরিচালিত করা, কাউকে মিসলিড করা বা কাউকে মানে দিক ভ্রান্ত করা বা ভুল পথে পরিচালিত করা, সেটাকে আমরা বলি মিসলিড। তাহলে ট্রিক, মিসলিড এগুলো হচ্ছে না, যেহেতু ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, এটার অ্যান্টোনিম জানতে চাইছি। চিট, চিট মানে হচ্ছে বাটপারি করা বা বদমাইশি করা বা প্রতারণা করা, কাউকে ঠকানো, চিট। তাহলে এটাও আমার হচ্ছে না, প্রতারণা, এটা সিনোনিমাস হয়ে যায়। আর অ্যাডভাইস শব্দটা হচ্ছে কাউকে পরামর্শ দেওয়া, কারোর ভালো চাওয়া, কল্যাণ চাওয়া, কারো পরামর্শ দেওয়া, কাউকে সুপরামর্শ দেওয়া, সেটাকে আমরা বলি অ্যাডভাইস। অ্যাডভাইসটা হচ্ছে আমার ভার্ব। আর ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, এটার অ্যান্টোনিম হচ্ছে কি অ্যাডভাইস। ওকে, তারপর দেখি সিলেক্ট দ্য কারেক্ট টেন্স। আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 years বিফোর আই মুভড টু ইউএসএ। আমি ইউএসএ মুভ করার পূর্বে 5 বছর ধরে আমি ইংরেজি শিখেছিলাম। সহজ কথা, এখানে কারেক্ট টেন্স, টেন্সের আইডেন্টিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। টেন্সের আইডেন্টিফিকেশন, টেন্সের আইডেন্টিফিকেশন আমাদের আসে। এখানে যেটা বলা হয়েছে, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন স্টাডিং, হ্যাজ বিন স্টাডিং, তো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে आंसर কি হবে? आंसर হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তারপরে প্রশ্ন আমরা দেখি, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। টেন্স থেকে একাধিক প্রশ্ন আসছে, তার মানে টেন্সটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। She will be starting her new job from tomorrow. She will be starting her new job from tomorrow. Will be starting, shall will plus be plus verb plus ing, shall will plus be plus verb plus ing, এটাকে আমরা কি স্ট্রাকচার হিসেবে কাউন্ট করতে পারি? এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ shall will plus be plus verb plus ing, am is are plus verb plus ing হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, was were plus verb plus ing হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, shall will plus be plus verb plus ing সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে as simple as that, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। খুবই সহজ, আইডেন্টিফিকেশন অফ টেন্স থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত এগুলো সহজ প্রশ্ন। তাহলে आंसर কি হবে? आंसर হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর প্রশ্ন আমরা দেখি, সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ ফ্রম বিলো। তো সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ ফ্রম দ্য বিলো। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? যে ক্লজটা আমার অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে মডিফাই করে, বাক্যে অ্যাডভার্ব হিসেবে যেটা কাজ করে সেটা আমার অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করে। ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, I am sure that I will pass, I have no money that I can spare, I have no money that I can. আমরা এখানে দেখি you may criticize what I do, you may criticize what I do, এটা কিসে বসে? you may criticize, তুমি ক্রিটিসাইজ করতে পারো যা আমি করি। তো এটা what I do, কি ক্রিটিসাইজ? what I do, এটা নাউন ক্লজ হিসেবে বসেছে। he is so weak that he cannot walk, he is so weak that he cannot walk। আমরা সাধারণত এক কথায় মনে রাখবো so that, so that যুক্ত যে ক্লজগুলা সেগুলো আমার অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে কাজ করে। কারণ এখানে দেখি হি ইজ সো উইক, সে এত ক্লান্ত যে, এত দুর্বল যে, এই উইকটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, উইকটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সে এত দুর্বল যে দ্যাট হি ক্যান নট ওয়াক, মানে কি? দ্যাট হি ক্যান নট ওয়াকটা আলটিমেটলি এই উইকটাকে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, তার মানে উইকটাকে সে মডিফাই করতেছে। যখন অ্যাডজেক্টিভের সাথে কোনো একটা ক্লজের সম্পর্ক থাকে তখন সেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আই এম শিওর দ্যাট হি উইল পাস, আমি শিওর কেন? দ্যাট হি উইল পাস, মানে আই এম শিওর, কি শিওর? দ্যাট হি উইল পাস, এটা হচ্ছে নাউন ক্লজ। আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, এখানে মানিকে মডিফাই করছে, দ্যাট আই ক্যান স্পেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তারপর দেখি, তাহলে আনসার হচ্ছে 2। তারপর প্রশ্ন দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ রিড বিটুইন দ্য লাইনস, read between the lines। তো
রিড বিটুইন দ্য লাইনস মানে কি লাইনগুলোর অভ্যন্তরীণ যে মূল যে কথাটা ইনার মিনিংটা বের করা। এই প্রশ্নটার মধ্যে একটু লিটল বিট কনফিউশন আছে, একটু বিতর্ক আছে, একটু ডিবেট আছে। আমরা একটু দেখি। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড নট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড। তার মানে এটা একটা সেন্সে এরকম মনে হতে পারে যে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড মানে যেটা ইনার মিনিং, যেটা মানে প্রকাশিত হয় নাই সেটা বোঝা, নট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড যেটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে এরকম না। এটা একটা সেন্সে হইতে পারে, কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং মানে মূল ভেতরের কথাটা বা মূল কথাটা, সার মর্মটা, মূল বক্তব্যটা বোঝা, এটাই আপাত দৃষ্টিতে এটাকেই অ্যাপ্রোপ্রিয়েট আনসার হিসেবে কাউন্ট করা হয়। তবে কনফিউশন আছে, বি নাম্বারটাও ইন আ সেন্স কারেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সি নাম্বারটাকে কারেক্ট হিসেবে ধরে নিচ্ছি। আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং ইন আ সেন্স, আনসার হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং, রিড বিটুইন দ্য লাইন। তারপর আমরা দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে। এটা সবাই একদম সিম্পল এজ দ্যাট, খুবই সহজ একটা প্রশ্ন। আই এম ভেরি প্রাউড, প্রাউড এর সাথে আমরা কি ব্যবহার করি? প্রাউড অফ। প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত। আই এম ভেরি প্রাউড অফ ইউ, তাহলে কারেক্ট আনসার হচ্ছে আই এম ভেরি প্রাউড অফ ইউ, এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তারপর প্রশ্ন আমরা দেখি হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল শব্দটা হচ্ছে উপকারী বা সুবিধাজনক। কোনো কিছু যখন সুবিধাজনক তাকে আমরা বেনিফিশিয়াল বলি। এই শব্দটা মূলত একটা অ্যাডজেক্টিভ, মূলত কি অ্যাডজেক্টিভ বেনিফিশিয়াল। এখানে বেনিফিশিয়ারি, বেনিফিশিয়েন্ট, বেনিফিশিয়ালনেস, বেনিফিট সবগুলো এখানে দেয়া আছে। এখানে নাউন মনে হচ্ছে বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, এর নাউন ফর্ম হচ্ছে বেনিফিট। বেনিফিট মানে হচ্ছে উপকার বা লাভ, এটা কোনো কিছু একটা নাম, তো যার কারণে বেনিফিটটা হচ্ছে আমার নাউন, বেনিফিট। ওকে, তাহলে आंसर হচ্ছে 4। Which of the following sentences contain an adverb clause? কোন সেন্টেন্সটা অ্যাডভার্ব ক্লজ হিসেবে এসেছে? I have no money that I can spare, আমরা একটু আগে দেখে আসলাম যে এটাকে আমি অ্যাডভার্ব ক্লজ হিসেবে নিতে পারি না। যেমন এখানে ছিল যে I have no money that I can spare, কোথায় ছিল? এই যে I have no money that I can spare, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ না, তাহলে এটা ভুল। He is a man who is rich, তার মানে এটাও আমার কারেক্ট আনসার না, কারণ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, মানিকে মডিফাই করতেছে। হি ইজ আ ম্যান কে মডিফাই করতেছে হু ইজ রিচ, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ যখন আমার নাউন কে মডিফাই করতেছে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করতেছে। দ্য হাউস ইন হুইচ উই লিভ এট প্রেজেন্ট সুটস আস। দ্য হাউস ইন হুইচ উই লিভ, তার মানে ইন হুইচ উই লিভ, এটা আমার হাউসটাকে মডিফাই করতেছে। তার মানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা ইন হুইচ উই লিভ, যেটাতে আমরা বসবাস করি, এটাও আমার কি? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ ইন হুইচ উই লিভ, তার মানে এটা ওই যে দা হাউস কে মডিফাই করতেছে। তাহলে একমাত্র সেন্টেন্স থাকলো ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার, তোমাকে এখানে অ্যালাউ করা হবে। তার মানে অ্যালাউ করা হবে অনলি ইফ ইউ আর আ স্টুডেন্ট, যদি কেবলমাত্র তুমি একজন বা কেবল যদি তুমি একজন শিক্ষার্থী হও। তাহলে এখানে বি অ্যালাউড কেন অ্যালাউড করা হবে? অনলি ইফ, কেবলমাত্র তুমি শিক্ষার্থী হলে। তাহলে যখন ভার্বটাকে মডিফাই করতেছে, যখন কোনো একটা ক্লজ ভার্বকে মডিফাই করতেছে, তখন সেটাই হবে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে 4, আনসার হচ্ছে 4। তারপর দেখি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোন সেন্টেন্সের সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে? আমরা দেখি ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার ওয়াজ আনএক্সপেক্টেড থ্রেটস অফ ইনজুরি। ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার, একটা সমস্যা খেলোয়াড়দের জন্য। আমরা এখানে দেখি ফর আছে, আমরা একটা জিনিস মনে রাখবো যে ফর অর্থাৎ প্রিপোজিশনের পরে যে শব্দের অংশ বা সাবজেক্টের অংশ যুক্ত থাকে সেটা কখনোই সাবজেক্টের হিসেবে কাউন্ট হবে না, অর্থাৎ সেটার ভার্বের উপর কোনো প্রভাব নাই। যেমন আমি বললাম দ্য কালার অফ আইস ইজ ব্লু, এ বাস্কেট অফ অ্যাপল, আমি অ্যাপলস বলি অথবা আইস বলি, কিন্তু সেটার উপর ভার্বের কোনো সম্পর্ক নাই। দ্য কালার অফ আইস, আমি যখন বলবো দ্য কালার অফ আইস, দ্য কালার অফ আইস, তাহলে ইজ ব্লু কেন? কারণ আমার কালার অফ আইস, দ্য কালার, এটাকে আমার মূল সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। অফ আইস অর্থাৎ প্রিপোজিশনের পরে আমার যা কিছু আছে সেটা বাক্যের সাবজেক্ট হবে না। তাহলে আমরা দেখলাম ফর যেহেতু আমার আছে, ফরের আগে ওয়ান প্রবলেম থাকার কারণে ওয়াজ আনএক্সপেক্টেড, এটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট, এটা অ্যাবসলিউটলি কারেক্ট।
তারপরে দেখি 2 নম্বরে নট অনলি সুফিয়া বাট অলসো নাসিমা ওয়ান্ট টু ভিজিট। আমরা জানি নট অনলি বাট অলসো এই কনজাংশন যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেই। প্রথম সাবজেক্ট আর দ্বিতীয় সাবজেক্ট যাই নেই, আমার যেহেতু সুফিয়া নাসিমা দুইটাই সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট বলতেছি নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে অর্নর বাট অলসো পরের সাবজেক্ট, অর্থাৎ বাট অলসো পরে যে সাবজেক্ট আছে নাসিমা, এটা অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ এটা অনুযায়ী ভার্ব যদি হয় তাহলে এখানে ওয়ান্ট হবে না, হবে কি ওয়ান্টস টু, তাহলে ওয়ান্ট টু ভুল আছে, তাহলে এটা হচ্ছে ভুল। 3 নাম্বার দেখি ট্রাফিক জ্যামস। একটা জিনিস মনে রাখবো, ট্রাফিক হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না। ট্রাফিক আনকাউন্টেবল নাউন, কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু কাউন্টেবল নাউন। মনে রাখবো যে ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ট্রাফিক গণনা করা যায় না। আমি যখন ট্রাফিক বলবো তখন সেটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, ট্রাফিক্স কখনো হয় না। কিন্তু যখন আমি ট্রাফিক জ্যামস বলবো, ট্রাফিক জ্যাম হলো কাউন্টেবল নাউন। যেহেতু ট্রাফিক জ্যাম কাউন্টেবল নাউন, এখানে কাউন্টেবল প্লুরাল হিসেবে আসছে। ইন দা পার্কিং এরিয়া ওয়াজ ওয়ান অফ, ওয়াজ হবে না, আনসার কি হবে এখানে হবে ওয়ার ওয়ান অফ ওয়ান ডিফিকাল্টিজ ফর দা ভিজিটর্স। তাহলে ওয়ার ওয়ান ডিফিকাল্টিজ ফর দা ভিজিটর্স, তাহলে এটা হবে ভুল, এটা ভুল আছে। somebody want to speak, আমরা যে someone, somebody, no one, nobody, everyone, everybody এগুলা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট হয়, অর্থাৎ এখানে want হবে না, হবে কি wants to speak with you। তাহলে ডি নাম্বার ভুল, তাহলে কারেক্ট आंसर হচ্ছে 1 নাম্বারটা। তারপরে প্রশ্ন আমরা দেখি, এটা কারেক্ট आंसर আমরা পেয়ে গেছি। তারপরে প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ আ নাউন অ্যাজ আ প্রি মডিফায়ার। কোন নাউন যখন কোন একটা নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে, তাকে আমরা নাউন এস প্রি মডিফায়ার বলি, অর্থাৎ সেটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করে। মানে নাউন মানে প্রি মডিফাই করে সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। নো প্যাসেঞ্জার ফ্লাইট ডিপার্টেড অন দ্য ডে। আমরা দেখি এই যে প্যাসেঞ্জারটা হচ্ছে নাউন, নো প্যাসেঞ্জার ফ্লাইট, এই যে ফ্লাইটটা হচ্ছে আমার নাউন। নো প্যাসেঞ্জার ফ্লাইট, ফ্লাইটের পূর্বে বসলো, ফ্লাইটের পূর্বে বসে তাকে মডিফাই করতেছে, তাহলে এইখানে আমার নাউন প্রি মডিফায়ার হিসেবে বসে নো প্যাসেঞ্জার ফ্লাইট। তাহলে ফ্লাইটটা হচ্ছে মূলত নাউন, ফ্লাইটটা হচ্ছে কি নাউন, নাউনের আগে আরেকটা নাউন বসে, এই যে নাউন বসে, এটা হচ্ছে এই নাউনের প্রি মডিফায়ার, অর্থাৎ এটাকে আমি বলবো নাউন অ্যাডজেক্টিভ। এখানে আবার আরেকটা নো, সেটাও আমার অ্যাডজেক্টিভের কাজ করছে, সেটা ডিটারমিনার। We enjoyed a fabulous outing in the evening. We booked a spacious room. এখানে নাউন এস প্রি মডিফায়ার, স্পেশাস রুম। এখানে স্পেশাসটা তো আমার প্রশস্ত, যেটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে, এখানে নাউন বসে নাই। We had a pleasant journey, জার্নির আগে বসে প্লিজেন্ট, এটাও আমার অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ নাউন প্রি মডিফায়ার হিসেবে বসে প্রথম অপশনটাতে নো প্যাসেঞ্জার ফ্লাইট ডিপার্টেড অন দ্য ডে। Which of the following is not a noun? এখানে কয়েকটা শব্দ দেয়া আছে, চারটা অপশন, কোনটা নাউন না। আমরা একটা জিনিস মনে রাখবো, ওই যে কিছু সাফিক্স আমরা জানি, নেস, হুড, ডম, ইজম, টিআইওএন, এসআইওএন, তারপরে কি আছে সি, সিওআই, টিটিওআই, এগুলো যদি থাকে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে। অর্থাৎ এখানে আমরা দেখলাম লাইভলিহুড, এই যে হুড, টিওয়াই, নেস, এই তিনটাই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের সাফিক্স, যেগুলা শব্দের সাথে যুক্ত হয়ে সেটা নাউন হিসেবে বসছে। অর্থাৎ এই লিভলিহুড, রেসপন্সিবিলিটি, ফ্রেন্ডলিনেস সবগুলাই হচ্ছে আমার নাউন। তাহলে ব্যতিক্রম কোনটা? সফটলি, সফট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, সফট কি অ্যাডজেক্টিভ। তো সফটের সাথে যখন আমি এলওয়াই যুক্ত করতেছি তখন হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ সফটলি হচ্ছে আমার অ্যাডভার্ব। তাহলে কোনটা নাউন না? নাউন না হচ্ছে সফটলি, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তারপর প্রশ্ন দেখি, চুজ দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট ইউজ অফ ফ্রেজ। চুজ দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট ইউজ অফ ফ্রেজ। প্রেজেন্ট ক্লজ থেকে অসংখ্য প্রশ্ন আসে, প্রেজেন্ট ইডিয়মস থেকে আসে, প্রেজেন্ট ক্লজ থেকে আসতেছে অসংখ্য প্রশ্ন। I don't want to hear a long description, I just want the bottom line. আমি অত ব্যাখ্যা বিশ্লেষণ, অত লম্বা কাহিনী শুনতে চাই না। আমি জাস্ট জিস্ট, মূল কথা, অর্থাৎ সারমর্ম, বটম লাইনটা আমি শুনতে চাই, আমি সারমর্মটা শুনতে চাই। এটা ফ্রেজ হিসেবে ইউজটা ঠিক আছে। When I come home late, my wife gives me the third degree. থার্ড ডিগ্রি মানে কি? আচ্ছা, থার্ড ডিগ্রি মানে হলো যে একটু শান্তিং যেটাকে বলি, বা একটু পানিশমেন্ট বা এই টাইপের। তো থার্ড ডিগ্রি মানে হচ্ছে কোনো একটা শাস্তি দেওয়া, কোনো কিছু প্রতিক্রিয়া দেখান। তাহলে যখন আমি লেট, দেরিতে করে বাসায় আসি, তখন আমার ওয়াইফ আমাকে থার্ড ডিগ্রিতে, আমার কথা না, এটা অপশনের কথা, তো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো এটা ঠিক আছে যে মাই ওয়াইফ গিভস মি থার্ড ডিগ্রি। ডোন্ট সেল ইউরসেলফ শর্ট, ইউ আর এ গুড ডক্টর, তুমি অনেক ভালো ডাক্তার, তুমি নিজেকে সস্তায় বিকিয়ে দিও না। ডোন্ট সেল ইউরসেলফ শর্ট, ইউ আর ব্রিলিয়েন্ট, ডোন্ট সেল ইউরসেলফ শর্ট।
তোমরা মেধাবী, তোমরা নিজেদেরকে সস্তায় বিকিয়ে দিও না, এটাও ফ্রেজ হিসেবে ঠিক আছে। তাহলে 4 নম্বর অপশন দেখি, নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশড, নির্মাণ অলরেডি ফিনিশ বা প্রায় সম্পন্ন হয়ে গেছে। ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস এন্ড টেক ইট ইজি। ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস অর্থাৎ সর্বোত্তম চেষ্টা করা বা সর্বোচ্চ চেষ্টা করা, হাইয়েস্ট এফোর্ট দেওয়া, এন্ড টেক ইট ইজি। এখন কথা হলো যে নির্মাণ কাজ তো অলমোস্ট ফিনিশড, অলরেডি সেটা ডান হয়ে গেছে, এখন তার সর্বোচ্চ চেষ্টার প্রয়োজন নাই, এন্ড টেক ইট ইজি। এবং সর্বোচ্চ চেষ্টা করা আবার টেক ইট ইজি মানে এটা দুইটা মিলল না, মানে এই অর্থটা হচ্ছে পুল আউট অল দ্য স্টপস মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা বা হাইয়েস্ট এফোর্ট দেওয়া, মানে একদম সর্বোচ্চ চেষ্টা করা। তাহলে আমার কাজ অলমোস্ট শেষ, আমি আবার ইজিও নিব এটা, কিন্তু তাহলে আমি সর্বোচ্চম চেষ্টা বা সর্বোচ্চ চেষ্টা কেন করব? তাহলে এই ক্ষেত্রে আমাদের ফ্রেজের ইনকারেক্ট একটা ইউজ আমরা দেখতে পাই। তাহলে 4 নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট আনসার, যেখানে প্রপার ইউজটা করা হয়নি ফ্রেজের। ওকে, তাহলে 4 নাম্বার হচ্ছে আনসার। ওকে, এরই মধ্য দিয়ে আমরা 2021-22-এ আসা যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা সেটা শেষ করলাম। এভাবেই এই প্লেলিস্টে প্রত্যেকটা বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সুন্দরভাবে ব্যাখ্যা সহ এক্সপ্লেনেশন সহ তোমাদের জন্য রেডি করছি। আর সবচেয়ে বড় কথা হলো ইংরেজিতে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, আগের বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, সে অনুযায়ী প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করা, এটাই হবে ইংরেজিতে ভালো করার একমাত্র মূল মন্ত্র। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।